আমি অনলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্ন ভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভ ভাবে কাউকে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, আমাদের ভিন্ন মত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। আমাদের গণতন্ত্রের মধ্যে মত পার্থক্য হচ্ছে গণতন্ত্রের শক্তি, এই যে ভিন্ন মত পোষণ হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে আমাদের পরশ্রী কাতরতা বা আমরা যেটিকে বলি কুৎসা, ব্যক্তিগত কুৎসা, তারপরে হচ্ছে ভিন্ন মত দমন, ব্যক্তিগত চরিত্র হনন, এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের জন্য এগুলো হচ্ছে শত্রু। হাসনাত আব্দুল্লাহর জন্য মায়াই হচ্ছে রুমিন ফারহানার কাছ থেকে বড় ধরনের একটা উক্তি তাকে হজম করতে হয়েছে, কিন্তু তার বিপরীতে হাসনাত আব্দুল্লাহ বড় মানসিকতার পরিচয় দিয়েছে, এটা প্রশংসা করতেই হবে। আমি অবাক হয়ে গিয়ে হাসনাতের ধৈর্য সহ্য ক্ষমতা দেখে আমি সত্যি অবাক হয়েছি। আমি আরেকজন নতুন হাসনাতকে দেখলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ দেখিয়ে দিল ভদ্রতা কাকে বলে এবং সভ্যতা কাকে বলে। রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের কুরুচিমূলক কথা বলেছে, বক্তব্য দিয়েছে। ফকিন্নির বাচ্চা বলেছে, গরিবের বাচ্চা বলেছে, ডাকাতের মতো দেখতে বলেছে। হাসনাত আব্দুল্লাহর গায়ের রং নিয়েও কটূক্তি করে কথা বলেছে রুমিন ফারহানা। রুমিন ফারহানার এই সমস্ত বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে মানুষ যেভাবে পাচ্ছে রুমিন ফারহানাকে কঠিনভাবে ধুয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছে রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহকে কটাক্ষ করার কারণে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে রুমিন ফারহানার সেই কটাক্ষ নিয়ে মুখ খুলেছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছে যে তিনি রুমিন ফারহানাকে ক্ষমা করে দিয়েছে। তিনি বলেছেন যে রুমিন ফারহানা যেন সাইবার বুলিংয়ের শিকার না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রীতিমতো বলা যায় রুমিনের কাটার আঘাতের জবাবে ফুল দিল হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কঠিন জবাব দিয়েছে হাসনাত আব্দুল্লাহ, বুঝিয়ে দিল যে ভদ্রতা কাকে বলে। রুমিন ফারহানাকে আপা বলে সম্বোধন করে বলেছেন যে রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, এটা বন্ধ করা উচিত। আমাদের উচিত তাকে নিয়ে কুরুচিমূলক খারাপ মন্তব্য যেন না করি, আমরা এগুলো থেকে বিরত থাকি। অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে, বাজে বাজে কথা লিখছে, কমেন্টে গিয়ে রুমিন ফারহানাকে গালি দিচ্ছে। এ সমস্ত কিছু থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে হাসনাত আব্দুল্লাহ কাটার আঘাতের জবাবে কিভাবে ফুল দিয়ে বরণ করলো, জবাব দিল, সেটা আমরা দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। আমি অনলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্ন ভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভ ভাবে কাউকে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, আমাদের ভিন্ন মত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা বেটার বাংলাদেশ আমরা গড়ে তুলবো। আমাদের গণতন্ত্রের মধ্যে মত পার্থক্য হচ্ছে গণতন্ত্রের শক্তি, এই যে ভিন্ন মত পোষণ হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে আমাদের পরশ্রী কাতরতা বা আমরা যেটিকে বলি কুৎসা, ব্যক্তিগত কুৎসা, তারপরে হচ্ছে ভিন্ন মত দমন, ব্যক্তিগত চরিত্র হনন, এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের জন্য এগুলো হচ্ছে শত্রু। আমরা চাই 5 আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে এসে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে পরবর্তী বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চায়। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যেই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের যে ফাটেল ধরেছে, সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে, কারা সেগুলোতে খুশি হচ্ছে? দেখেন, আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না। সেজন্য আমরা এই ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি, আমাদের এই ছোট ছোট মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে আমাদের যেই
ভিন্নমত পোষণের চর্চাটাকে আমাদের উৎসাহ দিতে হবে। এবং আমি বাংলাদেশের সবগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, বাংলাদেশের প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আওয়ামী লীগকে যেন আমাদের এই বিভাজনকে আমাদের সুযোগ কাজে লাগাতে যেন আমরা কখনোই তাদেরকে স্পেস না দিই। 18 জুলাই যখন মঞ্চস্থ করা হয় যে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছি এবং সাংবাদিক ডেকে নিয়ে এসে আমাদের বক্তব্যকে কেটে দিয়ে সেখানে আন্দোলন বন্ধ করে দেওয়া প্রচার করা হয় এবং আমাদেরকে এই যে সেলগুলো এগুলো আমাদের খুব পরিচিত, একই টাইপের। মৎস্য ভবনের কাছে একটা ছিল, সেখানে 2 দিন আটকে রাখা হয়। কিচেন রুমে আটকে রাখা হয়, সেখানে আমাদেরকে ফিজিক্যালি ভার্বালি ঘন্টার পর ঘন্টা প্রায় 2.5 দিন নির্ঘুম ভাবে টর্চার করা হয় এবং আমাদেরকে বাধ্য করা হয় একরকম যে আমরা যেন আন্দোলন বন্ধ করে দিয়েছি সেই বার্তাটি দিতে, কিন্তু আমরা সেটি করিনি। আমরা মিডিয়ার সামনে স্পষ্ট করেছি যে আন্দোলন অব্যাহত থাকবে, শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। সেটির পরে মিডিয়াকে আমাদেরকে ফেস করানোর পর আবার আমাদেরকে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়, সেইখানেও সেফ হাউস খ্যাত আমাদের গিয়ে রাখা হয়। আমাদের যে একের পর এক মানুষের সামনে, জাতির সামনে মঞ্চস্থ করা হয় যে আমরা সেফ আছি, অন্যদিকে আমাদের ফ্যামিলির ভাইদেরকে বোনদেরকে সেখানে বন্দি করে আমাদেরকে দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হয়। এই যে প্যাটার্ন গুলো আমাদের সাথে হয়তো 5 আগস্ট হয়ে যাওয়াতে আমরা হয়তো মুক্তি পেয়ে গিয়েছি এই শৃঙ্খল থেকে, কিন্তু এই ফ্যামিলিগুলো আজকে 12 বছর 13, 14, 15 বছর শুধুমাত্র ভিন্নমত পোষণ করার জন্য, কারো ভাই নেই, কারো বাবা নেই, অনেক স্ত্রী স্বামী হারা হয়েছে, স্বজন হারা হয়েছে এবং তারা জানে না যে আসলে সবচেয়ে হৃদয় বিদারক সেটি তারা জানে না যে আসলে তার স্বামী বা তার বাবা বা তার সন্তান যে বেঁচে আছে নাকি মারা গিয়েছে। এই নিশ্চয়তাটা তাদের নেই, অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়। অনেকে দিলাফাতের সাথে কথা বলছিলাম যে বাসায় যখন কলিং বেল দেওয়া হয় প্রত্যেকের মনে হয় যে এখন হয়তো বাসায় ফিরে আসছে। এটা যে আসলে কত হৃদয় বিদারক। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সবচেয়ে দুঃখজনক, রাষ্ট্র নাগরিকের প্রোটেক্ট করবে, সেই জায়গায় রাষ্ট্র রক্ষকের ভূমিকা পালন না করে রাষ্ট্র নিজেই ভক্ষকের ভূমিকা পালন করেছে এবং সেটা দীর্ঘদিন। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় অর্থায়নে, রাষ্ট্রীয় যে বাহিনী যাদেরকে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে তাদেরকে ব্যবহার করে দলীয় এজেন্ডা বাস্তবায়নে এবং বিরোধী মত দল দমনের জন্য বছরের পর বছর, যুগের পর যুগ সেগুলো বাস্তবায়ন হয়েছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের সংস্কৃতির আর পুনরাবৃত্তি চাই না। যারা এই গুম সার্ভাইভালের মধ্য দিয়ে গিয়েছে, যারা এখনো সন্ধান পাচ্ছে না, রাষ্ট্র একটা বায়বীয় বিষয়। আমরা এই রাষ্ট্রের উপর দায় চাপানোর মধ্য দিয়ে আমরা যারা আসলে দায়ী তাদেরকে আমরা এক ধরনের আমরা তাদেরকে ইন্ডেমনিটি দেই। আমাদের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিষয়ে ওনার সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে হবে। এবং আমরা শুনতে পাচ্ছি যেটা আরো বেশি আতঙ্কের, যে গুম কমিশন যেটি করা হয়েছে তাদেরকে নাকি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে, তাদেরকে এজেন্সি দ্বারা প্রেশার দেওয়া হচ্ছে। আমরা এজেন্সিগুলো বা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে না, আমরা সেগুলো সংস্কার চাই। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলো জনমুখী হোক, জনগণের জন্য কাজ করুক এবং যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে জনরোষের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতি যে জনরোষ সৃষ্টি হয়েছিল সেটি থেকে যেন এই প্রতিষ্ঠানগুলো পরিত্রাণ পেয়ে এই প্রতিষ্ঠানগুলো যেন জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে পারে। এবং সেটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সুস্পষ্ট আমাদের রোডম্যাপ, পলিসি সেগুলো প্রকাশ করতে হবে। করছি, দেখছি, করা হয়েছে, কমিশন করে দিয়ে সেগুলো থেকে যদি উনি দায় নিতে চায় তাহলে সময় কাল জনগণ তাকে এই দায় থেকে মুক্তি দিবে কিনা। হয়তো উনি চলে যাবেন, নির্বাচন দিবেন, একটি নির্বাচন পট পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরিত হবে, কিন্তু ইতিহাস, জনগণ, এই গুমের যারা শিকার হয়েছেন সেই ফ্যামিলিগুলো ওনাকে এই দায় থেকে কখনোই মুক্তি দিবে না। একটা বিষয় স্পষ্ট করছি, নির্বাচনের সময় নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন পিছাতে চাই। দেখেন, নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না। সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে, সেটা প্রয়োজনে আরো এগিয়ে নিয়ে হতে পারে, আগামীকালও প্রয়োজনে হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা যে জায়গাটা ফোকাস করতে চাচ্ছি, যে জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা গণমাধ্যমকে আমি আহ্বান করব আমাদের বার্তাটা যেন জনগণের কাছে পৌঁছে দেন। আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে সেটি কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখন সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। বরং একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই নির্বাচন যেন হয় সেটির জন্য প্রয়োজনে আমরা সহায়তা করব।
কারণ আমরা চাই নির্বাচনে কে জিতবে কে হারবে সেটি জনগণ নির্ধারণ করবে। এনসিপি জিতবে কি জিতবে না, বিএনপি জিতবে কি জিতবে না, সেটি আগে থেকে নির্ধারিত হওয়ার কোনো সুযোগ নেই। জনগণ যদি এনসিপি কে ভোট দিয়ে তাদের ম্যান্ডেট প্রকাশ করে তাহলে এনসিপি আসবে, যদি ভোট না দেয় এনসিপি তাহলে হচ্ছে এই ভোটের রাজনীতি থেকে পিছিয়ে যাবে, সেটি খুবই স্পষ্ট। কিন্তু আমরা যেটি নিশ্চিত করতে যাচ্ছি, সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচারের যে বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত। দেখেন, সংস্কার বাস্তবায়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে আবার কি আমরা 90-এর মতো আবার একটি জেন্টেলমেন্ট এগ্রিমেন্টে যাব, যেটি আসলে বাস্তবায়ন হবে কি হবে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবো? আবার 90-এর মতো 71-এর মতো আবার ব্যর্থতা পর্যবসিত হওয়ার রাস্তার দিকে আমরা ধাবিত হব? সেই অনিশ্চয়তার মধ্যে আসলে জাতি থাকতে চায় না। সেজন্য আমরা চাই নির্বাচন অবশ্যই হওয়া উচিত, বরং যারা নির্বাচন সময় মতো হতে চায় তাদের উচিত এই বাস্তবায়ন প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার জন্য তারা যেন আরো বেশি জোর প্রদান করে। রাজনৈতিক দল যদি শুধুমাত্র, আপনি দেখবেন আমরা যেভাবে গত বছরের 6ই আগস্ট 7ই আগস্ট থেকে শুধুমাত্র নির্বাচনের দিকে আমরা ফোকাস করেছি, একই সাথে যদি আমরা নির্বাচন, বিচার, সংস্কার এবং সংস্কার বাস্তবায়নের রূপরেখার প্রতি আমরা জোর প্রদান করতাম, তাহলে কিন্তু সেটি বাস্তবায়ন হতো। আমরা বিষয়টি এমন না যে নির্বাচন বিমুখ, নির্বাচন পিছিয়ে দিব, নির্বাচন সেটি না। নির্বাচন একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হবে, অবশ্যই হতে হবে। কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন, বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন, এবং সেটি লিগ্যাল ভিত্তি দিয়ে তারপরে হচ্ছে নির্বাচনটি হতে হবে। এবং সেটি যদি লিগ্যাল ভিত্তি হওয়ার পরে যদি নভেম্বরে নির্বাচন হয়, ওয়েলকাম। ডিসেম্বরে নির্বাচন হলো ওয়েলকাম, ফেব্রুয়ারিতে হলো ওয়েলকাম, আমরা সেখানে সহায়তা করব। 5ই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচিতে ফিরে গিয়েছে। অনেকেই ভোট কেন্দ্রিক রাজনীতিতে চলে গিয়েছে, বিচার এবং সংস্কার থেকে অনেকেই সরে আসছে, অনেকেই পরবর্তী ক্ষমতা কাঠামো কিভাবে সেটির মধ্য দিয়ে পরবর্তী বাংলাদেশ পরিচালনা করবে সেটির দিকে মনোযোগ দিয়েছে। সেজন্য যে জাতীয় ঐক্যমত্য, সেই জায়গায় অবশ্যই ঘাটতি হয়েছে, ভাটা পড়েছে। হাসনাত আব্দুল্লাহর জন্য মায়াই হচ্ছে। রুমিন ফারহানার কাছ থেকে বড় ধরনের একটা উক্তি তাকে হজম করতে হয়েছে, কিন্তু তার বিপরীতে হাসনাত আব্দুল্লাহ বড় মানসিকতার পরিচয় দিয়েছে, এটা প্রশংসা করতেই হবে। রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, এ থেকে বেরিয়ে আসতে হবে। এটা তারই দলের একজন নারী নেত্রী খুব বাজেভাবে বলেছে, আমি কালকে এটা দেখিয়েছিলাম, যে ওই যে ধাক্কা দেওয়ার বিষয়টা, এটাকে কেন্দ্র করে। তো তারপরে হাসনাত আব্দুল্লাহ বলছিলেন যে রুমিন ফারহানা হচ্ছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। আবার রুমিন ফারহানা কতগুলো তার অতীতের পোস্ট দিয়ে বলছেন যে সে কি পরিমাণ মানে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু ভক্ত, ছাত্রলীগ ভক্ত, সেগুলো বিভিন্ন ছবিগুলো দেখে বলেছে যে ওই ফইন্নির বাচ্চা, এটা ওই ফইন্নির বাচ্চা না, এরকম ফকিন্নির বাচ্চা না, এরকম একটা উক্তি করছে। তো আমি ভাবছিলাম যে বোধহয় এইরকম পাল্টা উক্তি হাসনাত আব্দুল্লাহ করবে। সেখানে হাসনাত আব্দুল্লাহ মানে ভালো বলেছেন যে তিনি উত্তরই দেননি, বলছেন বরং রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, এসব থেকে বেরিয়ে আসতে হবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে স্বজনদের, গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাক আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পর হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের এই কথা বলেন। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে সেই সুযোগ আওয়ামী লীগ নেবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে, সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে, এবং আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আমাদের ঐক্যকে অবশ্যই ধরে রাখতে হবে, বিভেদ তৈরি হলে সেগুলোকে আওয়ামী লীগ কাজে লাগাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে সেটি থেকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিন্তু লাভবান হচ্ছে না। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে রুমিন ফারহানার পোস্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুৎসা, ব্যক্তিগত কুৎসা, তারপরে হচ্ছে ভিন্নমত দমন, ব্যক্তিগত চরিত্র হনন, এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের শত্রু। সামগ্রিকভাবে উত্তর দিল, কিন্তু সে পার্সোনালি কিন্তু নেয়নি, এটা একটা ভালো। 5ই আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়েছে সেটি ধরে রাখতে হবে। অসাধারণ, এটা তরুণ নেতা হিসাবে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, প্রশংসার জায়গাটা প্রশংসা করতে হবে। আমি যদি দোকান খুলে বসে থাকি যে প্রতিদিন আমি তরুণ নেতাদেরকে নিয়ে সমালোচনা করব না, সমালোচনা যেগুলি সেগুলি করতে হবে সংশোধনের জন্য, কাউকে ধ্বংস করার জন্য না। তো এটা বরং হাসনাত আব্দুল্লাহ আজকে সাংবাদিকদের কাছে চমৎকার ভাবে সামগ্রিকভাবে উত্তর কিন্তু দিয়েছেন। রুমিন ফারহানা যেভাবে বলেছেন যে এটা ওই ফকিন্নির বাচ্চা না, এইভাবে কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেননি, বরং তার এই উত্তরের মধ্য দিয়ে তিনি কিন্তু অনেকের থেকে একটু আলাদা হলেন, উপরে গেলেন। এতে হাসনাত আব্দুল্লাহ ছোট হলো না, বরং তার মর্যাদা বাড়লো। সে যে একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতিকে লালন করে, তার এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু সেটা প্রমাণ হলো।
এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তরুণদের কাছ থেকেও শেখার বিষয় আছে, আবার সিনিয়রদের কাছ থেকেও শেখার ব্যাপার আছে। যেটা শিক্ষা সেটা তরুণদের কাছেও আছে, সিনিয়রদের কাছেও আছে। সবসময় সিনিয়ররা ভালো ভালো শিক্ষা অর্জন করে থাকেন, আর ছোট যারা তারা সব ফকিনির বাচ্চা বা তারা কিছুই বোঝে না, এটা মনে করার কোনো কারণ নেই। এই তরুণদের প্রতি একটা জিনিস মনে রাখতে হবে, আপনি 100 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন, কিন্তু বাতিটা তো তারাই জ্বালাইছে তো, যেভাবে হোক না কেন। তারপরে তার রাজনৈতিক দল গঠন, বক্তব্য, তার মানে স্ট্র্যাটেজি নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু কৃতিত্বের জায়গাটা আমরা দিতে এক মুহূর্তে যত না ভুলি, এটা মাথায় রাখবেন। সমালোচনা হবে, কিন্তু সমালোচনা করে কাউকে ধ্বংস করার চেষ্টা যাতে আমরা না করি। এখানে হাসনাত আব্দুল্লাহ কিন্তু বড় মন মানসিকতার পরিচয় দিলেন। তিনিও কিন্তু পাল্টা ওই কথার উত্তর দিতে পারতেন যে এটা ওই ফকিন্নির ছেলে না, তিনি কিন্তু দেননি। বরং এই কুৎসা, সাইবার বুলিং, বরং রুমিন ফারহানা যে আক্রান্ত হয়েছেন সেটার প্রতি তার সহমর্মিতা, সমবেদনা তিনি প্রকাশ করে মানুষ হিসাবে কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটু আলাদা হলেন এবং বড় মাপের একটা জায়গায় কিন্তু তিনি নিজেকে প্রতিষ্ঠিত করলেন। এই ধারাটা যেন মানে রক্ষা করেই তারা চলেন। এটা শুধু হাসনাত আব্দুল্লাহ না, সবার প্রতি বলবো যে এটা লক্ষ্য রাখা। সাম্প্রতিক সময় ওই যে মগজে ঘিলু নাই, হাঁটুতে বুদ্ধি, এরা কিছু অস্ত্র নিয়ে এসে মানে যুদ্ধ করতে পারে না, এরকম যে কথাবার্তা সেনা বাহিনীর উদ্দেশ্যে বলছে তাদের কোনো নেতা, তারপরে ডিজিএফ এর হেডকোয়ার্টার উড়াই দেবো, এগুলি মনে রাখতে হবে। এগুলিকে এইসব চর্চা বাদ দিয়ে বরং হাসনাত আব্দুল্লাহ আজকে যে চমৎকার ভাবে প্রেজেন্টেশন করলো, মানে সাংবাদিকদেরকে আর এইটাকে বাড়তে দিল না, এইটা একটা ভালো উদাহরণ, এটা মনে রাখা দরকার। ভালো থাকবে। বিএনপি নেত্রী রুমিন ফারহানা বললেন ফকিন্নির বাচ্চা, সেটা শেয়ার করে আবার মেহের আফরোজ শাওন এক ধাপ বাড়িয়ে বললেন বান্দির বাচ্চা। এতেই তালগোল পাকিয়ে দোটানায় পড়েছেন সাংবাদিক জয় মামুন। রুমিনের পোস্টে মন্তব্য করে তিনি জানতে চেয়েছেন কোনটা সঠিক, ফকিন্নির বাচ্চা নাকি বান্দির বাচ্চা। কিন্তু কাকে ইঙ্গিত করে এমন স্পর্শকাতর মন্তব্য? তিনি আর কেউ নন, জুলাই আন্দোলনের সম্মুখ সারি থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাতে নিজের ভেরিফাইড আইডি থেকে হাসনাত আব্দুল্লাহর আওয়ামী সংশ্লিষ্টতার কয়েকটি ছবি পোস্ট করে রুমিন ফারহানা লেখেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। রুমিনের পোস্ট করা ছবিগুলোর একটিতে হাসনাতকে একটি দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে লেখা ছিল সেই তো ধন্য যে ছাত্র জীবনের ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছে। পরের ছবিতে দেখা যায় 2020 সালের 18 মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে ভূয়সী প্রশংসা করে লেখা হাসনাতের তারুণ্যের চোখে বঙ্গবন্ধু শীর্ষক কলাম। অন্য ছবিটি হাসনাতের একটি ফেসবুক পোস্ট, যেখানে তিনি বঙ্গবন্ধুর একটি ভাষণের অংশ লিখে নিচে লিখেছিলেন পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরের ছবিটা 2019 সালের 12 মার্চ হাসনাতের ফেসবুক পোস্টের, যেখানে ঢাবির সাবেক ভিসি আক্তারুজ্জামানের সাথে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আপনার ভ্যানগার্ড হয়েছিলাম, আছি এবং থাকবো। তবে সবচেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রুমিন ফারহানার পোস্টে দেওয়া সর্বশেষ ছবিটি, যেটি মূলত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি চিঠি। 2022 সালের ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক জয় এবং লেখক স্বাক্ষরিত ওই চিঠিটি কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক মনোনীত করে পাঠানো হয়েছিল হাসনাত আব্দুল্লাহকে। তবে এই চিঠিটি ভুয়া বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে। হাসনাতকে নিয়ে রুমিন ফারহানার এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়। আলোচনা সমালোচনায় সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। হাসনাতকে ফকিন্নির বাচ্চা লিখে করা রুমিন ফারহানার পোস্টটি কিছুক্ষণের মধ্যেই নিজের টাইমলাইনে শেয়ার করেন অভিনেত্রী ও জনপ্রিয় কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। কিন্তু এবার তিনি তার পোস্টে হাইলাইট করে লেখেন বান্দির বাচ্চা। অন্যদিকে এসব নিয়ে দোটানায় পড়া সাংবাদিক জয় মামুন রুমিন ফারহানার পোস্টের মন্তব্যে লেখেন, সে তো কিছুদিন আগে বলল তাকে নাকি কারা বান্দির বাচ্চা বলেছে, আপনি বলছেন কোনটা সঠিক? তবে পোস্ট করার প্রায় 15 ঘন্টা পর আজ দুপুরে তা এডিট করে গালির অংশটুকু মুছে দিয়েছেন মেহের আফরোজ শাওন। পরে অবশ্য এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, তার শরীর, সম্পর্ক বা ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাট শেমিং এর অধিকার কারণেই। আমি নিজে শ্রেণী ঘৃণার শিকার হলেও রুমিন ফারহানা সহ যে কোনো নারীর প্রতি স্লাট শেমিং এর বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি। কিন্তু কেন একে অপরকে আক্রমণ? বিতর্কের শুরু সম্প্রতি নির্বাচন কমিশনে হওয়া বিএনপি ও এনসিপি নেতাদের হাতাহাতি। ওই ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন, যা নিয়ে বাকযুদ্ধে জড়ান বিএনপি ও এনসিপির এ দুই শীর্ষ নেতা।
রাজনীতির ময়দানে কথার লড়াই নতুন নয়, কিন্তু যখন সেই লড়াই ব্যক্তিগত আক্রমণ আর অশালীন মন্তব্যের পর্যায়ে চলে যায় তখন তা জন্ম দেয় বিতর্কের। রুমিন ফারহানা এবং হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক এমনই বাকযুদ্ধ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ঘটনা শুধু দুই নেতার ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং রাজনীতির মান নিয়েও প্রশ্ন তুলেছে। অনেকেই রুমিনের বক্তব্যকে অশালীন আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ তার পক্ষ নিয়েছেন। দুই দলের দুই নেতার এই বাকযুদ্ধ এখন নেট মাধ্যমে তুমুল বিতর্কের ঝড় তুলেছে। প্রশ্ন উঠেছে, রাজনীতির শালীনতা কি সত্যিই তলানিতে গিয়ে ঠেকেছে? 2 মাস আগে আমি খালেদ মহিউদ্দিনের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটি আলোচনা দেখছিলাম খালেদ মহিউদ্দিনের সঙ্গে। তো যারা খালেদ মহিউদ্দিনকে চেনেন তারা জানেন খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেন তার গেস্টদের, তার প্ল্যাটফর্মে যারা কথা বলেন তাদেরকে তিনি প্রশ্ন করেন, কিন্তু প্রশ্ন শেষ করতে দেন না। তিনি অনেক সময় তার মতামত গেস্টদের উপর চাপিয়ে দেন, আলোচকদের উপর চাপিয়ে দেন। তো ঠিক সেরকমই ঘটছিল সেই বিষয়টিতে। আর সেই বিষয়টি ছিল, নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে পড়বে, হাসনাত আব্দুল্লাহর এলাকায় তিনি রাস্তার পিচ হাত দিয়ে তুলে ফেলছিলেন। হাসনাত আব্দুল্লাহ কোনো একটি রাস্তার কাজ নিম্নমানের হয়েছিল, ঠিকঠাক মতো কনস্ট্রাকশন মেটেরিয়াল সেখানে ব্যবহার করা হয়নি, ফলে নিম্নমানের কাজ হচ্ছিল, তো হাত দিলে পরে পিচ উঠে যাচ্ছিল। তো এরকম একটি বিষয় সারা দেশে তখন লোকেরা দেখেছে, এই ভিডিও পত্রপত্রিকায় এসেছে সেগুলো। হাসনাত আব্দুল্লাহ হাত দিয়ে পিচ তুলে ফেলছিলেন রাস্তার। তাতে করে ফুটে উঠেছিল সারা বাংলাদেশের নিম্নমানের কনস্ট্রাকশন কাজটি, যে কীভাবে কনস্ট্রাকশন কাজ কত নিম্নমানের হতে পারে। আর এটিকে কেন্দ্র করে খালেদ মহিউদ্দিন কোনো কারণ ছাড়া নিতান্তই অ্যাগ্রেসিভ হয়ে হাসনাত আব্দুল্লাহকে তার সেই প্ল্যাটফর্মে, তার আলোচনায় উত্তেজক কিছু প্রশ্ন করেন, উত্তেজনা ছড়িয়ে দেওয়ার মতো প্রশ্ন, এবং জোর করে তার উপর তার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি অবাক হয়ে দেখছিলাম, এবং আমি এটি নিয়ে একটি ভিডিও করেছি আমার চ্যানেলে। তো আমি এবং ভয় পাচ্ছিলাম যে আমাদের অ্যাংরি ইয়াংম্যান হাসনাত আব্দুল্লাহ তার প্রশ্নগুলোকে কীভাবে নেবেন, এবং খালেদ মহিউদ্দিন যে তার উপর অ্যাগ্রেসিভ হচ্ছেন এবং অফেন্সিভ কথাবার্তা বলছেন, প্রশ্ন করছেন। হাসনাত আব্দুল্লাহ, যাকে অনেকে অ্যাংরি ইয়াংম্যান বা অ্যাংরি হিরো হিসাবে চেনেন, যে হাসনাত আব্দুল্লাহ এগুলোকে কীভাবে নেবেন। তো আমি অবাক হয়ে লক্ষ্য করলাম হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলেন পরিস্থিতি। আমি অবাক হয়ে গিয়েছি। হাসনাতের ধৈর্য, সহ্য ক্ষমতা দেখে আমি সত্যি অবাক হয়েছি। আমি সেদিন এক নতুন হাসনাতকে চিনলাম। তো সেই প্রসঙ্গ গেল। ইদানিং গত রোববারের ঘটনা, নির্বাচন কমিশন ভবনে যা ঘটে গেল সেইটিও টক অফ দ্য কান্ট্রি হলো। বাংলাদেশ ছাড়িয়ে বোধহয় বিষয়টি বিয়ন্ড আওয়ার বর্ডার ছড়িয়ে পড়লো বিভিন্ন জায়গায়। সেখানে দেখা গেল রুমিন ফারহানা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদক, তিনি বিএনপির আরেকটি গ্রুপের সঙ্গে এবং এনসিপির নেতাকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক, হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়লেন। আর সেই বিষয়টি ছিল তাদেরই এলাকা, ব্রাহ্মণবাড়িয়া দুটো নির্বাচনী আসন, সেই আসনের পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানি চলছিল নির্বাচন কমিশনে, প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন এবং অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে। সেখানে রুমিন ফারহানা তার দলের নেতাকর্মীদের নির্দেশ দিলেন এনসিপির মোহাম্মদ আতাউল্লাহকে মারবার জন্য, এবং তাকে মারা হলো, বেধড়ক পেটানো হলো, তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হলো। তাকে দু একজন পুলিশম্যান এবং নির্বাচন কমিশনের লোকেরা সবাই মিলে তাকে কোনো রকম উদ্ধার করলেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে সেদিনই সাংবাদিক সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ কথা বলছিলেন। সেখানে তিনি রুমিন ফারহানার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছিলেন। তো সেই অভিযোগগুলোর মধ্যে ছিল, তাকে তিনি আওয়ামী লীগের, বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলে উল্লেখ করেছিলেন। তো এইটি একটি আইরনিক সম্বোধন, এবং পলিটিক্যাল অ্যারিনাতে এগুলো হয়। রাজনীতিতে এমন কথা আছে, কেউ কাউকে ফ্যাসিস্ট বলছে, কেউ কাউকে অগণতান্ত্রিক বলছে, কেউ কাউকে অন্য কারো ছায়া দেখতে পাচ্ছে কারোর মধ্যে। নিতান্তই এগুলো পলিটিক্যাল রেটরিক, এবং এইগুলোর উত্তর পলিটিক্যাল রেটরিক দিয়েই দেওয়া যায়। এগুলোর জন্য কারো যুদ্ধবন্দী হতে হয় না, মারামারি করতে হয় না, গালি দিতে হয় না। বাট আমরা যেটা দেখলাম পরদিনই শুধু এইটুকু কথায় যে রুমিন ফারহানা বিএনপিতে আওয়ামী লীগের সম্পাদক, আওয়ামী বিষয়ক সম্পাদক, এরই প্রেক্ষিতে রুমিন ফারহানা রেগে গেলেন, এবং সোমবার দিন পরদিন তিনি তার ফেসবুকে লিখলেন ভয়ঙ্কর আজে বাজে কথা হাসনাতকে গালি দিয়ে। এবং সেখানে তিনি প্রশ্ন তুললেন, এইটি ওই ফকিন্ডির বাচ্চাটা না যেটি আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছিল? এরকম কথা তিনি বললেন। এর আগেও এক মন্তব্যে তিনি বলেছিলেন যে একটি ছেলেকে কথা বলতে শোনা যায় যার ডাকাতের মতো চেহারা, আওয়ামী লীগের সুরে সে কথা বলে। হাসনাত আব্দুল্লাহকে তিনি ইন্ডিকেট করে সে কথা বলেছিলেন, ডাকাতের মতো চেহারা। তো তিনি একজন ব্যারিস্টার হয়ে দাবি করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যদিও তার কর্মকাণ্ড, তার জ্ঞান বুদ্ধি যথেষ্ট স্বল্পতা আছে, আমরা দেখতে পাচ্ছি, ব্যালেন্স মোটেই রাখতে পারেন না।
কখন কি করবেন, কখনো সিদ্ধান্ত নিজের দলের বিরুদ্ধে যায় তার কর্মকাণ্ড, কখনো অন্যদের সঙ্গে যুদ্ধমুখী পরিস্থিতি তৈরি হয়। তো তিনি একজন ব্যারিস্টার, ম্যাচুরিটি লেভেলটা তার সেই পর্যায়ে নেই। তাই তিনি গালি দিলেন ফকিন্নির বাচ্চা বলে হাসনাত আব্দুল্লাহকে, এবং গালি দিলেন ডাকাতের মতো চেহারা বলে। কারো ফিজিক্যাল ফিচার নিয়ে এভাবে কথা বলা যায় না, তিনি বললেন একজন ব্যারিস্টার হয়ে। এবং ফকিন্নির বাচ্চা একটা ভয়ঙ্কর গালি, এরকম গালি কেউ কাউকে দেয় না, তিনি দিলেন। তো এর পরপরই দেখা গেল তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন, একটি টিভি টক শোতে তিনি আবার ব্যাখ্যাও দিচ্ছেন। তিনি বলার চেষ্টা করছেন ফকিন্নির বাচ্চা, তিনি ওই অর্থে বলেননি। মেন্টালিটি কারো ফকিন্নির বাচ্চা সেই অর্থে তিনি বলেছেন। তিনি আবার ফকিন্নির বাচ্চার ভাষাগত মারপ্যাচ আমাদের শেখাচ্ছিলেন সেই টক শোতে। তো নানা কথাবার্তা তিনি বলছিলেন আর আত্মপক্ষ সমর্থনে। বাট তিনি যা লিখেছেন তার পোস্টে সোমবার দিনে, সেই পোস্টের ব্যাপারটি আত্মপক্ষ সমর্থন করা কোনোভাবেই যায় না। তিনি শুধু তাকে ফকিন্নির বাচ্চা বলে গালি দিয়েছেন তা না, এবং তার আগে তাকে ডাকাতের মতো চেহারা বলেছেন তাই না। সোমবারের পোস্টে তিনি লিখলেন, তিনি অ্যাড করলেন কিছু ছবি, কিছু স্ক্রিনশট, যেখানে হাসনাত আব্দুল্লাহর আগে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় ছাত্রলীগের প্যাডে। কিন্তু মজার ব্যাপার হলো, নিরপেক্ষ তদন্তে যাচাই বাছাই যেটি বেরিয়ে আসলো, সেই প্যাডটি একটি ভুয়া প্যাড, ছাত্রলীগের ভুয়া প্যাড, যেই প্যাডে কিনা বেশি দিন আগের কথা না, সার্জিস আলমকেও ছাত্রলীগ সংশ্লিষ্টতা দেখানো হয়েছিল, সেই প্যাডটিও ছিল ভুয়া। তো রুমিন একজন ব্যারিস্টার হয়ে এই যে জালিয়াতি করলেন, ডিজিটাল জালিয়াতি বলবো আমি এটিকে, রুমিন করলেন ডিজিটাল প্রতারণা, ডিজিটাল জালিয়াতি, জেনে বুঝে। যেই প্যাডের গ্রহণযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল, সার্জিসকে নিয়ে যখন প্রশ্ন করা হলো, সেই ছাত্রলীগের প্যাডে যখন সার্জিসের ছাত্রলীগ সংশ্লিষ্টতা দেখানো হচ্ছিল, তো রুমিন জেনে শুনে এই কাজটি করলেন, তাকে ছোট করবার চেষ্টা করলেন, মিথ্যাচারের আশ্রয় নিলেন রুমিন, যেটি না করলেও তিনি পারতেন, বাট করলেন। প্রতিপক্ষকে ছোট করবার জন্য একজন ব্যারিস্টার যদি এত নিচে নামতে পারেন, তাহলে আমাদের আর কিছু বলার থাকে না। এবং ইন্টারেস্টিংলি রুমিনের সেই পোস্ট শেয়ার করা শুরু করলেন কিছু লোক, এর মধ্যে আওয়ামী অ্যাক্টিভিস্ট মেহের আফরোজ শাওন। প্রিয় দর্শক, আপনারা তাকে জানেন, তার পরিচয় দেবার দরকার নেই। মেহের আফরোজ শাওন, তিনি সেই পোস্ট শেয়ার করলে সেখানে লিখলেন হ্যাশট্যাগে বান্দির বাচ্চা। কি ভয়ঙ্কর কথা! মেহের আফরোজ শাওন বান্দির বাচ্চা হতে পারে, হাসনাত কেন বান্দির বাচ্চা হবেন? কারণ হাসনাত তো এমন কথা বলেননি, মেহের আফরোজ শাওন বলেছেন। কোনো বান্দির বাচ্চার পক্ষেই তো এরকম মন্তব্য কারোর সম্পর্কে করা সম্ভব, তাই নয় কি? যুক্তি তো সে কথাই বলে। আচ্ছা, আর হাসিনার একটি পালতু কুকুর আছে, ওই যে আলু উলু করে হাসিনা ডাকতো, করে ডাকতো হাসিনা থেকে, সেই পালতু কুকুর নিঝুম মজুমদার। সেই নিঝুম মজুমদার কোথায় এখন পালিয়ে আছে আমরা জানি না, কোথায় কোন গহ্বরে লুকিয়ে আছে, সেখানে লুকিয়ে থেকে মাঝে মাঝে মাগুর মাছের মতো পোটা ছাড়ে মাঝে মাঝে। তো সেই পালতু কুকুরটি হাসিনার, সে শেয়ার করে মন্তব্য করলো যে আমি তাকে টোকাই বলেছিলাম আগে, আর এখন রুমিন ফারহানা তাকে ফকিন্নির বাচ্চা বলেছে। বন্ধুরা, কোন উপাধিটি ভালো, কোন বক্তব্যটি, কোন মন্তব্যটি ভালো? সেই নিঝুম মজুমদার এই কথা বললেন তার শেয়ারে। তো এইভাবে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু এই দুজনের কথা আমি বিশেষভাবে উল্লেখ করলাম যে তাদের রুচি, তাদের মানসিকতা কোন জায়গায় আছে। নিঝুম মজুমদারও নাকি একজন লয়ার, কি ভয়ঙ্কর কথা! এর মতো একজন পিশাচ কি করে লয়ার হতে পারে? হাসনাতকে সে টোকাই বলেছে। আরে বেটা, তুই টোকাই হতে পারিস, হাসনাত কেন টোকাই হতে যাবে? হাসনাত তো পালিয়ে যায়নি কোথাও, তুই পালিয়ে আছিস কেন? তোর সৎ সাহস থাকলে তুই তো পালিয়ে থাকতি না, বাংলাদেশে থাকতি, আমাদের সামনে থাকতি, এখানে থেকেই বলতি যা বলবার। তোর সৎ সাহস নেই কেন? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এটাই হচ্ছে প্রকৃত মানুষের আচরণ, প্রকৃত মানুষের ব্যবহার, এটাই হওয়া উচিত। হাসনাত আব্দুল্লাহর আজকে মানসিকতা বোঝা গেল কতটা স্বচ্ছ এবং কতটা ভদ্র তিনি। তার পারিবারিক শিক্ষা ফুটে উঠেছে তার এই ব্যবহারের মধ্য দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকেই হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ জবাবে তাদের ফুল দিয়ে বরণ করেছে। বরাবরই আমরা দেখেছি তিনি তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেনি জবাব দিতে গিয়ে। সেদিন নির্বাচন কমিশনে আতাউল্লাহকে যখন রুমিন ফারহানার সমর্থকরা হামলা করে, তারপর যখন আঘাত করে, তখন সেটার জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন যে বিএনপির মধ্যে অনেকে আওয়ামী লীগের হয়ে কাজ করছে এবং রুমিন ফারহানা হচ্ছে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক। এটা অতটা বাজে ভাষায় কথা বলেনি, রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন তিনি। কিন্তু রুমিন ফারহানা ফকিন্নি, মিসকিন, গরিব, ডাকাতের মতো দেখতে, তার গায়ের রং নিয়ে কথা বলেছে। এটা আসলেই রুমিন ফারহানা জানান দিয়েছে তার পারিবারিক শিক্ষার।
এখন আপনারা জানাবেন আপনাদের মতামত হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে আপনারা কি বলতে চান, কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।